ডাক প্রিয়র চিঠি, লেখনীতে রিক্তা ইসলাম মায়া, পর্ব সংখ্যা ৮। আপনি কখনো প্রেম করেছেন? প্রেম বলতে মানে কখনো কারো প্রেমে পড়েছেন? অপরিচিতার কথায় মারিত বেশ স্বাভাবিক নিয়ে উত্তর দিয়ে বলে, আমি কখনো কারো প্রেমে পড়ার সময় পাইনি। ছোট বয়সে পড়াশোনার পাশাপাশি ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম, সেজন্য ওইভাবে কখনো কাউকে নিয়ে ভাবার সময় পাইনি। তারপরে যদি ঘটা করে বলতে চান, তাহলে নারী সংক্রান্ত বিষয়ে আপনি আমার জীবনের প্রথম নারী। মারিদের কথাই ফোনের ওপাশের মেয়েলি বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তাই? মারিদ সম্মতি দিয়ে পাল্টা প্রশ্ন করে অপরিচিতাকে বলল, হঠাৎ এমন প্রশ্ন? আপনি কাউকে পছন্দ করেন? মারিদের কথায় হঠাৎ কেমন উদাসীন গলায় অপরিচিতা উত্তর দিয়ে বলল, আমি কখনো প্রেম করার সুযোগ পাইনি। আমি আমার গায়ের রঙের জন্য বেশ অভিশপ্ত। যদি জীবন আমাকে একটা সুযোগ দেয়, তাহলে হয়তো আপনাকে বেছে নিতাম। আমাকে বেছে নিতেন মানে? আমি কি আপনার জীবনে নেই? মারিদের পাল্টা প্রশ্নে ফোনের ওপাশের মেয়েলি কণ্ঠটা কেমন নিভে গেল। ভারী আওয়াজে দীর্ঘ শ্বাস ফেলে অদ্ভুত ভঙ্গিতে বলল, আপনি আমার সাথে নেই জেনেও আপনাকে চাওয়া আমার নিয়তি, আর এতে আমি কলঙ্কিত হলেও দোষের নয়। অপরিচিতার ভারী কথায় মারিদ কপাল কুঁচকালো। সন্দিহান গলায় মারিদ বলল, আপনি বলতে চাচ্ছেন আমি আপনার চাওয়ার মধ্যে নেই, তাই তো? মারিদের কথায় ফের উদাসীন শোনা গেল অপরিচিতার কণ্ঠে। কেমন ভারী গলায় মারিদকে শুধিয়ে বলল, আপনি আমার চাওয়ার মধ্যে থাকলেও ভাগ্যে নেই। মানুষ চাইলেই কি সবকিছু পায় ব্যবসায়িক সাহেব? কিছু চাওয়া ভয়ঙ্কর হয়। আপনি আমার সেই ভয়ঙ্কর চাওয়া, যেটা পাওয়া আমার সাধ্যে নেই। বলতে পারেন আমি জেনে শুনে আপনিময় বিষ পান করেছি। অপরিচিতার অদ্ভুত কথায় মারিদ বেশ শক্ত গলায় অপরিচিতাকে শুধিয়ে বলল, আপনার অদ্ভুত কথাবার্তা আমার মাথায় ঢুকছে না অপরিচিতা। আপনি ভালোবাসা দেখান তো এই দূরে যাওয়ার গল্প শোনান। আমি এত কিছু বুঝি না মিস। আমি শুধু একটা জিনিসই বিশ্বাস করি, যেটা আমার, সেটা শুধু আমার হয়েই থাকতে হবে যে কোনো মূল্যে। ছেড়ে যাওয়ার কোনো অপশনই নেই। এবার সেটা আপনি হন কিংবা অন্য কিছু। অপূর্ণতার গল্প আমি বুঝি না, আর নাই বুঝতে চাই। আপনি আমার না হলে অন্য কারো হতে পারবেন না, আর সেটা আমি হতে দেব না। আমি আপনাকে ভদ্রতা দেখাচ্ছি, তার মানে এই না যে আমি সত্যিকার অর্থে ভদ্র। আমি কিন্তু সমাজের বেশ বদনাম পুরুষ অপরিচিতা। চাইলে আমাকে বাজিয়ে দেখতে পারেন। মারিদের কথাই ফোনের ওপাশের মেয়েটি বেশ উচ্ছ্বসিত গলায় বলল, তাহলে আপনি আমার অব্দি পৌঁছাতে পারবেন? কেন, আপনার অব্দি পৌঁছানো কি খুব কঠিন কিছু? হয়তো। মারিদের কথায় ফোনের ওপাশের অপরিচিতার কণ্ঠে বেশ উদাসীনতা ভেসে উঠল। মারিদ অপরিচিতার অদ্ভুত কথাবার্তা ইগনোর করে বলল, আপনি সামনে আসবেন কবে অপরিচিতা? আমার সামনে আসা কি খুব প্রয়োজন? থাক না এইভাবে আর কতদিন? আমি আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছি। মারিদের কথায় অপরিচিতা মেয়েটি খানিকটা চুপ করে মৃদু স্বরে বলল, আমি কিন্তু খুব কালো একটা মেয়ে, ম্যাটার করে না। ভেবেচিন্তে বলুন, কারণ আমি আমার গায়ের রঙের জন্য বেশ অভিশপ্ত। এখন হয়তো দেখেননি বলে এত আগ্রহ দেখাচ্ছেন, হয়তো দেখা হলে ঘৃণা করবেন। যারা গায়ের রঙের জন্য পার্টনার নির্বাচন করে, তারা একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ, আর একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই আপনাকে আপনার গায়ের রঙের জন্য জাজ করবে না। আমি তো মোটেও নই। আমার আপনাকে প্রয়োজন, আপনার গায়ের রং ম্যাটার করে না। মারিদের কথায় হঠাৎ কেমন আবেগী শোনালো অপরিচিতার স্বর। আপনার মতন করে কেউ আমাকে এতটা গুরুত্ব দেয়নি ব্যবসায়িক সাহেব। আমি মানুষের লালসা, অবহেলা, তিরস্কার আর রক্তারক্তি হতে দেখেছি। আমাকে অবহেলায় তিরস্কার করতে দেখেছি। আমি কারো জীবনে গুরুত্বপূর্ণ নই, অতি তুচ্ছ আর অমূল্যহীন একজন। অপরিচিতার কথাগুলো মারিদের কাছে কেমন অদ্ভুত শোনালো। আচ্ছা, মারিদের অপরিচিতা কি কাউকে পছন্দ করত? আপনি কি কাউকে পছন্দ করতেন অপরিচিতা? মারিদের কথায় খুব ম্লান হাসলো অপরিচিতা। বলল, আমার জীবনে কাউকে পছন্দ করাটা বিলাসিতা। তাছাড়া আমি বহুজনকে ভালোবাসায় ঠকে যেতে দেখেছি। তাদের ভালোবাসার মানুষগুলোকে বেইমানি করতে দেখেছি, বিশ্বাস ভাঙতে দেখেছি। ভালোবাসায় কেউ ভালো থাকে না ব্যবসায়িক সাহেব। সব পুরুষ মানুষই এক। প্রথমে ভালোবাসা দেখায়, তারপর অবহেলা তিরস্কারে ছুড়ে ফেলে নারীকে। অপরিচিতার গলার কথাবার্তায় মারিদের মনে হলো অপরিচিতা হয়তো কাউকে ভালোবাসে কিংবা পছন্দ করে ঠকে গেছে। সেজন্য মারিদকে বোঝানোর উদ্দেশ্যে সে বলল, শোনেন অপরিচিতা, ভালোবাসার কোনো ধরন নেই। এটা সম্পূর্ণ আপনার মনের ব্যাপার। ধরেন যাকে আপনার অপছন্দ, দেখা গেল সে আবার কারো না কারো কাছে খুব পছন্দের একজন। সবার যেমন পছন্দ এক না, সব মানুষও তেমন এক না। যেমন ধরেন আপনি যাকে অবহেলায় অযত্নে ছুঁড়ে ফেললেন, তাকেও কেউ যত্ন করে আগলে নেবে। কারো চোখে আপনি তুচ্ছ, তো কারো কাছে আপনি তার পূর্ণতা। ভালোবাসা কিন্তু বদলায়নি, মানুষটা বদলিয়েছে।
আমাদের শুধু সঠিক মানুষটা নির্বাচন করতে হয়, বুঝলেন? স্যার, স্যার, ঘুমিয়ে পড়েছেন? উঠুন, আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, স্যার। মনস্তাত্ত্বিক ভাবনায় ডুবে থাকা মারিদের কানে পরপর হাসিবের ডাক যেতেই সেই সম্বিত ফিরে পেল। চোখের ওপর থেকে হাতটা সরিয়ে সামনে তাকাতেই দেখলো হাসি মারিদের পাশের গাড়ির দরজাটা খুলে দাঁড়িয়ে আছে চিন্তিত ভঙ্গিতে। সামনে ড্রাইভারও গাড়ি থামিয়ে ঘাড় বাঁকিয়ে পেছনের বসা মারিদের দিকে তাকিয়ে। মূলত মারিদ পেছনের সিটে গায়ে এলিয়ে বসে অপরিচিতাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে মনস্তাত্ত্বিক ভাবনায় ডুবে গেল সে তার টের পায়নি। হঠাৎ হাসিবের ডাকে ভাবনা থেকে বেরোলো। মারিদ চোখের ওপর থেকে হাত সরাতে গিয়ে বিরক্ত বোধ করলো হাসিব তার মুখের ওপর ঝুঁকে থাকতে দেখে। একটা ছেলে হয়ে মেয়ে মানুষের মতো মুখের ওপর ঝুঁকে থাকা সত্যি বিরক্তিকর। মারিদ বেশ বিরক্ত হয়ে হাসিবকে শক্ত গলায় ধমকে বলল, মুখের ওপর ঝুঁকে আছিস কেন? কিস করবি? আয়। মারিদের শক্ত গলায় হাসিব তাড়াহুড়ো করে সরি স্যার বলতে গিয়ে তৎক্ষণাৎ গাড়ির পেছনের দরজায় মাথা ঠুকে বসলো। হাসিব মাথার পেছনে এক হাত ঘষতে ঘষতে সাইড হয়ে দাঁড়াতে মারিদ পাশের সিটে ফেলে রাখা কোটটি মুঠোয় চেপে ধরল। বিরক্ত চোখে আশেপাশের কোলাহলপূর্ণ পরিবেশটা দেখে মেজাজ কেমন খিচড়ে গেল। আজকাল অকারণে সে বেশ বিরক্ত হয়ে পড়ছে, অযথা রাগ বাড়ছে। মারিদ বরাবরই রাগী আর খিটখিটে মানুষ, তারপর আজকাল সে অকারণেই চটে যাচ্ছে। হয়তো অপরিচিতার অভাবে মারিদের মন মানসিকতা ভালো নেই। বিরক্তিতে মারিদ বাম হাতের মুঠোয় গায়ের কোটটি চেপে সামনে হাঁটলো। হাসিব প্রয়োজনীয় কাগজপত্র আর ফাইলগুলো নিয়ে পেছন পেছন ছুটলো মারিদের। এবারের হাসিবদের যাত্রা হলো লন্ডন শহরে, সেখানে মারিদের নতুন প্রজেক্টের কাজ শেষ হয়েছে সবে। কাল সেই প্রজেক্টের উদ্বোধন হবে। মূলত লন্ডন শহরের মতো বেশ জনপ্রিয় শহরে মারিদ নিজের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওপেন করছে। সেই কাজেই মারিদ ব্যস্ততায় দিন পার করছে। মারিদ ব্যক্তিগত জীবনে যতই সম্মুখীন হোক সমস্যার, সে পেশাগত দিক থেকে খুবই সচেতন। এই যে মারিদ তার বিগত 15 দিন ধরে তার অপরিচিতার খোঁজ পাচ্ছে না, মেয়েটি কোথায় আছে, কিভাবে আছে, আদৌ বেঁচে আছে কিনা সেটাও জানে না। তবে মারিদ অপরিচিতাকে খোঁজার ক্ষান্ত হয়নি। গোপনে গোপনে যশোরে সিআইডি লাগিয়েছে অপরিচিতার খোঁজে। মারিদের ধারণা সেই এলাকার মানুষ যদি মারিদকে মিথ্যেও বলে থাকে তাহলে সিআইডির তদন্তে সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু আফসোস, অপরিচিতার নিখোঁজের 15 দিন পরও সিআইডি তদন্তে সন্দেহজনক কিছু বের হয়ে আসলো না। আর নাই সিলেটের তাতিয়ানের বিরুদ্ধে সন্দেহজনক কিছু পেল। মারিদ তাতিয়ানের পেছনেও সিআইডি লাগিয়েছে সেদিন সিলেট থেকে ফিরেই, কিন্তু আজও অপরিচিতার কোনো খবর পাওয়া গেল না। একটা মেয়ে হঠাৎ কি করে এভাবে দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যায়? কোথাও কোনো বিন্দুমাত্র তথ্য নেই মেয়েটির। হাসি প্রয়োজনীয় ডকুমেন্টস এয়ারপোর্টে দেখিয়ে তারা প্লেনে উঠল। প্লেনের বিজনেস ক্লাসের সিটে বসতে মারিদ শরীরে একই ক্লান্তি ছেয়ে গেল। ক্লান্তিতে মারিদ সিটে গায়ে এলিয়ে বসতে পুনরায় চোখের ওপর হাত রাখলো। পাশাপাশি সিটে হাসিবও বসেছে। সে বারবার মারিদের দিকে তাকাচ্ছে। মূলত মারিদ সারাদিন খায়নি। আসার সময় বেশ কয়েকবার ফোন করে মাহবুব আলম হাসিবকে বলেছিল মারিদকে প্লেনে কিছু খাওয়াতে। আজকাল মারিদ খাওয়া দাওয়ায় বেশ অমনোযোগী হয়ে পড়েছে। সারাদিন কাজ আর কাজ করে বেড়ায়। হাসিবের ধারণা মারিদের এই জেদ করার কারণ হয়তো সে অপরিচিতা মেয়েটি ভুলে থাকতে সারাক্ষণ কাজে ডুবে থাকতে চাচ্ছে। কিন্তু মারিদকে চিন্তা করে সেই একমাত্র মারিদ জানে। বেশ সময় নিয়ে প্লেনটি আকাশে উড়ে যেতে একজন ক্যাবিন ক্রু মহিলা আসলো তাদের খাবারের অর্ডার নিতে। হাসিব জড়তায় তাকালো মারিদের দিকে। সেই তখন থেকে মারিদ চোখের উপর হাত ঠেকিয়ে শুয়ে। হাসিব মারিদকে ডাকবে কিনা সেই সংশয়ে আমতা আমতা করে ডাকলো মারিদকে। বলল, স্যার, স্যার শুনছেন? আপনি কি খাবেন? কি অর্ডার করব? কমন সেন্স। মারিদের কথায় মানে হাসিব বুঝতে না পেরে তৎক্ষণাৎ অবুঝ গলায় মারিদকে শুধিয়ে বলল, জি স্যার, কি অর্ডার করব? তোর জন্য কমন সেন্স অর্ডার কর, যেটা আসার সময় গাড়িতে ফেলে এসেছিস। মারিদের কথায় হাসিব বুঝতে পারলো মারিদকে বারবার ডেকে বিরক্ত করাটা তার পছন্দ হচ্ছে না। সেজন্য হাসিব এক পলক কেবিন ক্রু সুন্দরী মহিলাটির দিকে তাকিয়ে ছোট গলায় মারিদকে সরি স্যার বলে কেবিন ক্রু মহিলাকে বিদায় করে দিল অর্ডার করবে না বলে। মন খারাপে হাসিবও মারিদের মতো করে সিটে গায়ে এলিয়ে দিল ঘুমাতে চেয়ে। দীর্ঘ প্লেন জার্নিতে মারিদ ফের অপরিচিতাকে নিয়ে ভাবতে বসলো। তাদের দীর্ঘ 6 মাসের ফোনালাপে অপরিচিতা কখনো মারিদকে তার পরিচয় সম্পর্কে কিছু বলেছে কিনা সেই নিয়ে ভাবলো। মূলত মারিদ বুঝতে পারছে না আর কিভাবে খুঁজবে তার অপরিচিতাকে। মারিদ তার সব চেষ্টায় চালিয়ে যাচ্ছে অপরিচিতাকে খুঁজে বের করতে। মারিদের অপরিচিতাকে খোঁজার অনুসন্ধানের মধ্যেই মারিদের মাথা থেকে তনিমার দেওয়া চিঠিগুলো ছুটে গেল। মারিদ শুধু অপরিচিতার ফোন নম্বরের তথ্যে অপরিচিতার খোঁজ করছে, অথচ মারিদকে দেওয়া চিঠির খুঁজে মারিদ তার অপরিচিতা অবধি পৌঁছাতে পারবে কিনা তা হয়তো কারো জানা নেই।
তবে মারিদ চিঠির খোঁজ করলে হয়তো এতদিন কেউ না কেউ মারিদের সামনে অবশ্যই আসতো। ঢাকা মেডিকেল কলেজের চত্বর পেরিয়ে রাস্তার মোড়ে এসে থামল তনিমা। সতর্কতায় আশেপাশে তাকিয়ে সামনে এগোলো। বিদ্যুৎ পিলারের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ছোট একটি ডাক বাক্স, পুরনো আর চংধরা। জীর্ণশীর্ণ বাক্সটির গায়ে লেখা ডাকঘর। বাক্সটি ঠোঁট মেলে হাঁ করে রয়েছে, যেন কিছু খেতে চায়। তনিমার কোমর অব্দি ডাকঘর বক্সটির মাধ্যমে সে সোহাগকে বিগত 3 মাস যাবৎ চিঠি আদান প্রদান করছে। কখনো সপ্তাহে একটা চিঠি, আবার কখনো সপ্তাহে 2টো চিঠিও আদান প্রদান হয়েছে তাদের মধ্যে। অথচ আজ বেশ কয়েক সপ্তাহ ধরে চিঠির মধ্যে আদান প্রদান আর হচ্ছে না। তনিমার কোনো চিঠির উত্তর সোহাগ দিচ্ছে না। অথচ সোহাগকে রোজ ক্যাম্পাসে দেখে তনিমা। কী কারণে সপ্তাহের পর সপ্তাহ সোহাগ তনিমার চিঠির উত্তর দিচ্ছে না, সেটা জানতে চেয়ে সরাসরি সোহাগকে প্রশ্ন করতে মন চায় তনিমার। কিন্তু সোহাগ তো চিঠিদাতা তনিমাকে চেনে না, তাই তনিমা সোহাগকে কিচ্ছু বলে না, শুধু চুপচাপ নিজের চিঠির অপেক্ষা করে। এই নিয়ে ষষ্ঠবার হবে তনিমার চিঠির আশায় ডাকঘরের সামনে হাজির হয়েছে। এক বুক আশা নিয়ে যখন তনিমা ডাকঘরের মুখে হাত ঢোকালো, তখন তনিমার হাতে তনিমার 20 দিনের আগে রেখে যাওয়া সেই চিঠিটাই পেল। ডাক বাক্স থেকে তনিমার চিঠি নিয়ে সেদিকে তাকিয়ে রইল কয়েক পলক। মুহূর্তে তনিমার চোখে টইটম্বুর জল জমল হাতে থাকা তনিমার লেখা চিঠিটা দেখে। এই চিঠিটা আজ বিগত 20 দিন যাবৎ অযত্ন আর অবহেলায় পড়ে আছে ডাক বাক্সে, অথচ চিঠির কোনো উত্তর নেই। এমন কখনো হয়নি যে তনিমা চিঠি লিখেছে আর সোহাগ সে চিঠির উত্তর দেয়নি। বিগত 20 দিনে তনিমা বারবার চিঠির সন্ধান করেও পাচ্ছে না। হঠাৎ কি হলো সোহাগের? কেন সে তনিমার চিঠির উত্তর দিচ্ছে না? সোহাগকে দেখে তো তনিমার মনে হচ্ছে না সে অসুস্থ কিংবা ঝামেলার কারণে তনিমার চিঠির উত্তর দিতে পারছে না। বরং সোহাগ দিব্যি কলেজে ক্লাস করছে, বন্ধুদের সাথে আড্ডা মারছে, হাসাহাসি করছে। তাহলে তনিমার চিঠির উত্তর দিচ্ছে না কেন সে? তনিমার থেকে কি সোহাগের মন উঠে গেছে, নাকি তনিমাকে সোহাগ ইগনোর করতে চাচ্ছে, সেজন্য তনিমার চিঠির উত্তর দিচ্ছে না? সত্যিই কি তাই? যদি তাই হয় তাহলে তনিমাও আর লিখবে না এই লোককে চিঠি। যেখানে তনিমার গুরুত্ব নেই সেখানে কেন সে একবারই ভালোবাসা দেখাবে? সোহাগের উপর জেদ দেখিয়ে তনিমা চিঠি লেখা হঠাৎই বন্ধ করে দেয়। রাগে জিদে তনিমা সেদিন নিজের চিঠি বাড়ি নিয়ে ফিরে গেল। এরপরেই সপ্তাহে মারিদ লন্ডন থেকে বাংলাদেশে ফিরে এয়ারপোর্ট থেকে সোজা হন্তদন্ত হয়ে ছুটে গিয়েছিল ডাকঘরে চিঠির খোঁজে। কিন্তু মারিদ সেখান থেকেও খালি হাতে ফিরে এলো। শূন্য ডাকঘরে কিছুই পেল না।